নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আপনারা জানেন, শিক্ষক অর্থাৎ যোগ্য অযোগ্যকে গুলিয়ে দেওয়া শিক্ষকদের যে আন্দোলন এখনো চলছে, যারা অ্যাকচুয়ালি চাকরি হারা হয়ে গেছেন, আইনের ভাষায়, আদালতের ভাষায় তারা হচ্ছে চাকরি হারা, প্রায় 26,000। সংখ্যাটা অনেক বেশি। আন্দোলনে বসেছেন বেশ কিছু শিক্ষক শিক্ষিকারা, তারা ঘর ছেড়ে আন্দোলন করছেন এবং আন্দোলন করতে করতে তারা বারবার দাবি রাখছেন তাদের চাকরি যেন ফেরত পান। আসলে এই দাবিটা হওয়া ন্যায্য, কারণ যোগ্য ব্যক্তিরা চাকরি থেকে বঞ্চিত থাকলে, তাদের চাকরি চলে গেলে তারা তো দাবি করবেই। অযোগ্য লোকেদের যোগ্য লোকেদের সঙ্গে গুলিয়ে দিয়ে সবার চাকরি চলে যাওয়ার যে স্কিম তৈরি করেছিল এই রাজ্যের তৃণমূল সরকার, তাতে কিন্তু কার্যত রাস্তায় বসে গেছে এই শিক্ষক শিক্ষিকারা। তাদের আন্দোলনের বহর দেখে এবং তাদের আন্দোলনের ভাষা দেখে আমার প্রতিবাদ গতকাল ছিল, কারণ তারা যেভাবে বলছিল অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আমি টাস্ক দিচ্ছি, হোম টাস্ক দিচ্ছি, তাদের এই হোম টাস্ক দেওয়ার ব্যবহার বা বলা, অন্যান্য রাজনৈতিক দলকে ঠোকা যে আপনারা সংসদে যান, আপনারা গিয়ে বলুন, এমনভাবে বলছিলেন যেন মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হয়ে বলবেন। কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন তাতে কিন্তু এই আন্দোলনের, আমার মনে হয় এই আন্দোলনে আর কি থাকবে আমি জানি না, কারণ পরিষ্কার হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন। দেখুন, তার ওই লক্ষণ রেখা ফক্ষণ রেখার কথাগুলোর মধ্যে আমি যাচ্ছি না। তিনি যে কথাগুলো বলেছেন যে আন্দোলনে একটা লক্ষণ রেখা থাকবে, এসব কথা অনেক বলেছেন, যেগুলো নিয়ে খুব চর্চা চলছে, আমি ওর মধ্যে যাচ্ছি না। কারণ লক্ষণ রেখা কতটা থাকবে, কোন লক্ষণ রেখা টেনে কোন লক্ষণ রেখাকে ফেলে দিয়ে বিধানসভার ভেতরে ভাঙচুর করা হয়েছিল, এই লক্ষণ রেখার প্রসঙ্গ তুললে পরে আলাদা জায়গায় চলে যাবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন রাস্তা আটকে আন্দোলন করেছেন, আমরা জানি। তাদের সেই 2011 ক্ষমতায় আসার আগে যে লাগাতার আন্দোলন চলতো, চারিদিকে রাস্তা জাম, অবরোধ, ধর্মঘট সব করেছেন। যেই মুহূর্তে ক্ষমতায় আসছেন সেই মুহূর্তে তিনি ধর্মঘট বন্ধ এসব চলবে না বলে দিয়েছেন। তিনি যা যা করেছেন সেগুলো আর করতে দেবেন না। তিনি বিধানসভার ভেতরে ঢুকেছেন, তার যে সমস্ত অনুগামীরা ছিল তারা সবাই মিলে ভাঙচুর করে বিধানসভার এক এককার কাণ্ড করে দিয়েছিল। আগুন জ্বালিয়ে দেওয়া জায়গাও তো ছিল অনেকে। তো সেরকম ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যখন লক্ষণ রেখা টানলেন, সেই লক্ষণ রেখার মধ্যে কতটা এই শিক্ষক শিক্ষিকারা থাকবে তা আমরা জানি না। কিন্তু লক্ষণ রেখা পার করে যদি তারা যায় তাহলে কি হতে পারে এটা আমরা বুঝে গেছি। কারণ সেদিন রাত্রিবেলা যেভাবে পুলিশরা মেরেছে এবং যেভাবে সকালবেলা সব্যসাচী দত্তের লোকেরা শিক্ষক শিক্ষিকাদের মেরেছে, সেটা আমরা সবাই দেখেছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা আমাকে বুঝিয়ে দিয়েছে যে কি হতে চলেছে, জানি না এই শিক্ষক শিক্ষিকারা তাদের মাথায় যদি ঢুকে যায় তাহলে ভালো, না ঢুকলে কিছু করার নেই। আসলে তিনি কোন কথাটা বলেছেন, যে কথাটা কিন্তু আমার মাথায় অন্তত খটকেছে, শুনুন। দেখুন প্লিজ, আপনারা আমাকে এটা নিয়ে কিছু বলবেন না। আমার যথেষ্ট সিম্প্যাথি ওদের প্রতি আছে, ছিল এবং থাকবে। কিন্তু আপনাদের একটা জিনিস মানতে হবে, আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব। কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয়, একটা বাধ্যবাধকতা থাকে, এটা সবাইকে বুঝতে হবে। এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি। যদি রিভিউ পিটিশন অ্যালাউ করে ভালো কথা। আমরা চাইব, আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে। কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশন নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানব না, কারণ কোর্টের ডিসিশন মানতে আমরা বাধ্য। কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত কারো মাইনে বন্ধ হয়নি। এমনকি গ্রুপ সি গ্রুপ ডি যারা টাকা পাবে না তাদের জন্য একটা স্কিম করে টাকা দেওয়া হচ্ছে। নিপাট সত্যি কথা বলেছেন যে আদালত যদি নির্দেশ দেয় তাহলে আমাদের কিছু করার নেই। রিভিউ পিটিশন আমরা দেব, যদি শোনে ভালো, যদি না হয় আমাদের আদালত যা নির্দেশ দেবে সেটা শুনতে হবে। একদম নিপাট সত্যি কথা। আদালত যা বলবে সেটাই হবে, এর চেয়ে ওপরে কিচ্ছু হয় না। কিন্তু দোষটা তিনি কাদের ঘাড়ে দিয়েছেন? যারা এই মামলাটাকে করেছিল। মামলা মানে অযোগ্য লোকেরা চাকরি পেয়েছিল আর যোগ্য লোকেরা বাইরে চলে গেছিল। খুব ভালো করে ভাববেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন তাতে যারা যারা এই মামলাটা করেছিল, যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে যারা করেছিল, তাদের ওপরে তিনি পুরোপুরি দেখে দিয়েছেন। কিন্তু ঘটনাটা কতটা সত্যি কতটা মিথ্যে আপনার কাছে জানতে হবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অন্যান্য লোকেরা যারা মামলাটা করেছেন, অ্যাকচুয়ালি করেছিলেন কেন? তার কারণ হচ্ছে এই যে প্রায় 7,000 যারা ঢুকে গেছে ওই অযোগ্য ব্যক্তি,
সেই 7,000 কিন্তু বাইরে পড়ে আছে, যাদের যোগ্যতা ছিল কিন্তু তারা পেল না, শুধুমাত্র অযোগ্য লোকগুলোকে ঢুকিয়ে নেওয়া হলো বলে, তাই তো? এখানে দাঁড়িয়ে তারা প্রশ্ন করেছিল যে আমরা পেলাম না কেন। আজকে যারা যোগ্যতার জন্য চাকরি, মানে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি হারাচ্ছেন বলে চেঁচাচ্ছেন, তাদের তো দাবি ন্যায্য ছিল যে তারা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পেল না কেন, সেই দাবিটা তারা রেখেছিল। যোগ্য অযোগ্য কারা, এটা নিয়ে যখন চলছে ওএমআর সিটটা কেন সামনে নিয়ে এলো না, এই প্রশ্নটা উঠছে। ওএমআর সিট সামনে আনলে তো বেরিয়ে আসতো, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত, কিন্তু তা হওয়ার জায়গা নেই, কারণ সব গুলিয়ে দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সবাই মোটামুটি জেলে গিয়ে বুঝিয়ে দিয়েছে যে ঘোটালা একটা বিরাট হয়েছিল। আজকে অস্বীকার করছেন মমতা ব্যানার্জি নাকি? তিনি বলতে পারছেন না কিন্তু যে পার্থ চ্যাটার্জি কেন জেলে আছে। তাহলে মামলাটা যদি না হতো তাহলে পার্থ চ্যাটার্জি জেলে যেত? মানে সব যেরকম চলছে চলুক, মানে এলোমেলো করে দেয় বা লুটেপুটে খাই, ভালোই চলছিল, তৃণমূল লুটেপুটে খাচ্ছিল, কিন্তু এই মামলাটা করার পরে সর্বনাশ হয়ে গেছে। তাই যারা মামলা করেছে তারা হয়ে গেল দোষী। কিন্তু অযোগ্য লোক, তাদেরকে যদি ছেঁটে দিতেন তাহলে এই যোগ্য ছেলেমেয়েরা এরা চাকরি করতো বহাল তবিয়তে, কারণ অযোগ্যদের চাকরি যাবে। আজকে কি হলো, অযোগ্য যোগ্য সবার চাকরি চলে গেছে, অযোগ্য লোকেরা দিব্যি বসে আছে, আমরাও যোগ্য। কি বলবেন? কারণ যোগ্য লোকেরা তাদের চাকরি চলে গেছে বলে আমরাও যোগ্য ছিলাম। কে যোগ্য কে অযোগ্য সবাই জানি আমরা, কিন্তু আমরা কিছু বলতে পারবো না, কারণ আমাদের কাছে প্রমাণ নেই। মনে হয় এই ছেলেটা কি করে চাকরি পেল, কিন্তু বলার জায়গা নেই, কারণ সে হয়তো চাকরি পেতেও পারে। কে অযোগ্য কে যোগ্য গুলিয়ে তো এক করে দেওয়া হয়েছে, কারণ এই অযোগ্য লোকেরা কি দাবি তুলবে, এই টাকাটা ফেরত দেয়। টাকা তো ঝাড়াঝাড়ি হয়েছে আজকে পরিষ্কার। অযোগ্য লোকগুলো চাকরি পেয়েছে কিসের জন্য? তৃণমূল কি ধান ক্ষেত্র খুলে গেছে নাকি, মানে ধান খয়রাতি করছে? আমি তো দেখিনি, আমার এলাকার কোনো তৃণমূল নেতাকে দেখিনি ধান খয়রাতি করে কাউকে কাজ করে দিয়েছে, সব পয়সার বিনিময়। তো সেই পয়সার বিনিময়ে ঝাড়া তৃণমূল নেতারা চাকরিগুলো করে দিয়েছিল। এবার তারা তো চাকরির জন্য যারা টাকা দিয়েছে, ধরুন কে গয়না বন্ধক রেখেছে, কে বাড়ি বিক্রি করেছে, জমি বন্ধক রেখেছে, করে তো টাকা পয়সা দিয়েছে, দিয়ে তো চাকরিটা পেয়েছে। জানে সরকারি চাকরি পেয়ে গেলাম, টিচারের চাকরি, আরামসে চাকরি করব, একটু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভজনা করব, তৃণমূলের হয়ে ভোটের সময় খাটবো, মানে খেটে দেবো আর কি। যা রিগিং ফিগিং করবে, যা কিছু করবে, ছাপ্পা ভোট দেবে, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে করে যাবো, তারপরে নাম তোলার সময় ভুলভাল তুলে দেবো, বাড়ির ছাত্রছাত্রী যেগুলো আছে সেগুলোকে ঘরে টেনে নিয়েছে, প্রাইভেট টিউশনি করবো, এই করে আমার সংসার চলে যাবে, ভালো করে ফুলে ফেপে উঠবো, আর আমার চিন্তা নেই। একদম রিটায়ারমেন্টের সময় রিটায়ারমেন্ট করবো এবং তারপরে টাকা পেয়ে যাবো। কাজে এই টাকাটা যেটা ইনভেস্ট করলাম সে টাকাটা ফেরত পেয়ে যাবো, এই ভেবেই তো টাকাটা তারা দিয়েছিল, তাই তাদের কোনো চিন্তা নেই। কিন্তু চিন্তায় পড়ে গেছে ওই গুলিয়ে দেওয়া লোকগুলো। গুলিয়ে দেওয়া লোকগুলো তারা জানে গুলিয়ে না দিলে এই লোকগুলি আবার ফিরে এসে কলার ধরবে, এই টাকা দে, আমার ঘর বাড়ি বিক্রি করে টাকা দিয়েছিলাম, এই টাকা কোথায় পাবো? এবার সরকারের মানে এবার যদি আদালতের নির্দেশে বলা হয় টাকা পয়সাগুলো ফেরত দাও যারা মাইনে পেয়েছিলে, গেল হাতে হারিকেন উইদাউট কেরোসিন তেল হয়ে যাবে। এইটাই বাস্তব সত্যি। আমি হয়তো মজা করে কথাগুলো বলছি, কিন্তু খুব বাজে জায়গায় আছি আমরা। ভালো করে ভাববেন, শিক্ষক শিক্ষিকারা রাস্তায় আছে, আরো বহু যোগ্য শিক্ষক শিক্ষিকারা রাস্তায় বসে বসে ঘাসগুলো তাদের চিড়ে গেছে, তারা আজও চাকরি পায়নি। শুধুমাত্র প্রতিশ্রুতি চলে, প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি। যদি প্রতিশ্রুতি শিল্প কারখানা হতো না, এখানে শিল্প কারখানায় বড় বড় কারখানা হয়ে যেত। আজও দেখছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গেছেন, সেখানেও প্রতিশ্রুতি চলছে, সেখানেও ওই অ্যামাজন ফ্লিপকার্টের মতো বড় বড় হাব হবে আর কি। যাই হোক, হোক কিছু তো ভালো হোক, কিন্তু এই ছেলে মেয়েগুলোর কি হয়? মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলে দিয়েছেন কিন্তু যে আদালতের যা হবে কি করা যাবে, মানতে হবে। আর যখন আদালতে 50% দিয়ে দিতে বলে তখন বলে 25% দেবো, তাও আবার দেবে কিনা সন্দেহ আছে। আদালত যা বলছে করতে হবে, মানে দিতে আপনাকে হবেই, টাকা আপনাকে দিতে হবে, এই ছেলে মেয়েগুলো চাকরি যাবে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। জানি না এদের ভবিষ্যৎ কি হবে। আন্দোলন করায় সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ভালো হোক, এটা আমি চাইবো। আদালত দেখুক, এবং যোগ্য আর অযোগ্য এই লিস্ট অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত, এই সরকারের উচিত দিয়ে দেওয়া, যে অযোগ্য এইগুলো আছে এদেরকে ছাঁটুন। যদি না আবার তৃণমূলের নেতা নেত্রীরা চাপ দেয় যে না না করবেন না দিদি, তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। জানি না, মানে কি বলবো, ভবিষ্যৎ খুবই খুবই খারাপ জায়গায় রয়েছে। আর যে ছিলেন মেহবুব মন্ডল শিক্ষক নেতা, যিনি হোম টাস্ক দিচ্ছিলেন, টাস্ক সিপিএম এর জন্য টাস্ক দিলাম, বিজেপির জন্য টাস্ক দিলাম, অমুকের জন্য টাস্ক দিলাম, নিজে এবার টাস্কটা করুন, হোম টাস্ক করুন যে আপনি কি করবেন এবারে। আর আপনি যে সমস্ত কথা বলছেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে থাকবো না, অরাজনৈতিক অমুক তমুক হ্যান ত্যান, আপনি বোঝান
আপনি কি করবেন? শিক্ষকদের এই আন্দোলনে সমস্ত রাজনৈতিক দল যদি ইনভলভ হয়, হোক, কারণ এদের আর হারানোর কিছু নেই। আরে বুঝুন, আপনাদের পাওয়ার জায়গা নেই, এই আন্দোলন করে সবাই মিলে একটা জায়গায় নিয়ে আসুন, না তো হবে না। মানুষকে বোঝান, ভাবছেন একবার যদি চাকরিটা পেয়ে যাই আবার দিদি ভজনা করবো, লবডঙ্কা। আজকে শুনে নিয়েছেন, বোঝার হয় বুঝুন, না বোঝার হয় আপনি যা খুশি করুন, কারণ আপনার ভবিষ্যৎ আপনার হাতে আছে। তবে দুর্ভাগ্য হচ্ছে যে সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এই মাস্টারমশাইগুলোকে ভরসা করেছিল, তাদের ভাগ্যটা খারাপ যাবে। বহু স্কুল বসে থাকবে, কি যে হবে কি জানি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রথম থেকে এই যারা অযোগ্য তাদেরকে যদি বাদ দিয়ে দিতেন, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যখন বলেছিলেন, সে সময় যদি কথাগুলো শুনতেন ভালো হতো। একজন মহিলাকে দেখছিলাম, শিক্ষিকা, তিনি দেখলাম বেশ সুন্দর বললেন। একজন ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আর একজন ছিলেন ওই অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি তো আবার গেরুয়া হয়ে চলে গেলেন, বিজেপিতে চলে গেলেন। মানে কি সব বলছেন? আসলে দোষটা করেছে তৃণমূল কংগ্রেস, টাকা পয়সা ঝেড়ে চাকরিগুলো করে দিয়েছিল, টাকা পয়সার বিনিময়ে চাকরি। তাদের বিরুদ্ধে বলতে চেষ্টা করুন, তাহলে ঠিক হবে। যাই হোক, আপনারা শুনবেন কি শুনবেন না আপনাদের ব্যাপার। তবে আমি আমার আপনজনদের বললাম, পুরো বিষয়টা শোনার পরে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই জানাবেন। আমি যদি কোথাও ভুল বলে থাকি নিশ্চয়ই বলবেন যে আমার এখানে ভুল হয়েছে, আর যদি ঠিক বলে থাকি সেটাও জানাবেন। লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন, শুধু না শেয়ারও করবেন। কি করবেন তো? আর নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। আসি এখনকার মতো, দেখা হচ্ছে আবার আগামীকাল। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।